আয়তলেখ অঙ্কনের জন্য তিনটি কলাম প্রয়োজন। তিনটি কলাম প্রয়োজন। এক নম্বরটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, তাহলে প্রথমটা হচ্ছে ব্যাপ্তি। দুই নম্বরটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন এটা হচ্ছে এক নাম্বার। এটা হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। আর তিন নাম্বারটা হচ্ছে গণসংখ্যা। তিন নাম্বারটা হচ্ছে গণসংখ্যা। এই তিনটা জিনিসের সমন্বয়ে আমরা আয়তলেখ অঙ্কন করব। তাহলে প্রথমে ছক এঁকে ফেলি। আমি যেহেতু বইয়ের 14 নম্বর অঙ্ক দিয়ে এখন শুরু করতেছি, এখন শুরু 14 নম্বর অঙ্ক দিয়ে প্রথমে আমরা আয়তলেখ শিখব। আয়তলেখ অঙ্কনের সারণী নিম্নরূপ। আয়তলেখ অঙ্কনের সারণী নিম্নরূপ। কি কি থাকবে সারণীতে সেটা আমরা এখন অলরেডি অবগত হয়েছি, এবং কয়টি সারি কয়টি কলাম এগুলো তোমাদের এখন জানা। যে কলাম লাগবে মাস্ট বি কয়টা, তিনটি কলাম প্রয়োজন। আর সারি হচ্ছে যেগুলো বইতে দেওয়া থাকবে সেগুলোই। তো আমাদের এখানে দেখতেছি যে 1 2 3 4 5 6 ছয়টা। তাহলে কলাম হচ্ছে প্রথমে শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, আর একটা লাগবে হচ্ছে আমাদের গণসংখ্যা। প্রথমটা হচ্ছে নাম লেখা, তারপরে ঘরগুলো আমরা একটু ছোট নেওয়ার চেষ্টা করব। তো শ্রেণী ব্যাপ্তি কি কি আছে আমরা দেখি। শ্রেণী ব্যাপ্তি, এরপর আছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এটা হচ্ছে গণসংখ্যা। শিক্ষার্থীরা মনে রাখতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিকে আমরা প্রকৃত শ্রেণী সীমাও বলি। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিকেও প্রকৃত শ্রেণী সীমা বলা হয়, এটাও স্মরণ রাখতে হবে। যাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বলি তাকেই আমরা প্রকৃত শ্রেণী সীমাও বলি, মনে রাখতে হবে। এরপরে হচ্ছে যে তথ্যগুলো দেওয়া আছে আমাদের এখানে 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। তো আমাদের এখানে 74 পর্যন্ত তথ্য দেওয়া আছে। আর গণসংখ্যাগুলো আমরা একটু লিখে ফেলবো। গণসংখ্যায় আছে আমাদের 4 8 10 20 12 6। অবিচ্ছিন্ন করার বেসিকটা সম্পর্কে আমরা জানবো, আর কেন অবিচ্ছিন্ন করা লাগে আমি যখন গ্রাফ অঙ্কন করব সেখানেও কিছু বেসিক ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আমরা যখন দেখতেছি যে আমাদের তথ্যগুলো লেখা হলো, এখন এখানে স্যার লিখেছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। আমি বললাম এর আরো একটা নাম আছে প্রকৃত শ্রেণী সীমা। এর অর্থ হচ্ছে অবিচ্ছিন্ন মানে কি, দেখো 45 থেকে 49, এখানে 50 থেকে আছে, মাঝখানে একটা সংখ্যা নেই। তার মানে হচ্ছে একটা ঘর তোমার এখানে ডিফারেন্স। 49 পরে 50, 49 পরে যখন আমরা 50 আসি, তো ব্যাখ্যাটা যদি আমরা দেখতে চাই যে স্তম্ভলেখ এবং আয়তলেখের যে ব্যাখ্যা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তার ব্যাখ্যা যদি আমরা দেখতে চাই তাহলে এখন একটু বেশি ক্লিয়ার হবে বিষয়গুলো। 45 থেকে 49 যদি আমরা বলি তাহলে এখানে আসছে মনে করো 45 থেকে 49, এখান থেকে আমি শুরু করেছি, 45 থেকে শুরু করলাম, 45 থেকে 49 পর্যন্ত গেলাম। এর মনে করো 45 থেকে 49 পর্যন্ত আমার এরিয়া, এ হলো 45 থেকে 49, এই মানটা লিখলাম। এখন দেখো 50 থেকে শুরু হয়েছে, তাহলে
এই 50 কিন্তু এলো 49 এই পর্যন্ত দেখানো হচ্ছে, তাহলে এবার এরপরে 50 থেকে শুরু হচ্ছে, তাহলে মাঝখানে এই 49 থেকে এখন 50। দেখো মাঝখানে যে আমি ডট ডট দিচ্ছি এখানে একটা ঘর থেকে যাচ্ছে আমার ডিফারেন্স। এই একটা ঘর যদি থেকে যায় তখন এটাকে আমরা রায়তলেখ বলতে পারি না, তখন ওটাকে আমাদের স্তম্ভলেখ বলতে হয়। এজন্য আমরা যে ছকটা করব সেই ছকে এরকম কোনো মান রাখা যাবে না। তার মানে এই ঘরটা ঠিক যেখানে শেষ হয়েছে পরবর্তী ঘরটা অবশ্যই সেখান থেকে শুরু করতে হবে, এটাকে বলা হয় অবিচ্ছিন্ন। তার মানে হচ্ছে আলাদা করা যাবে না। যেমন বিচ্ছিন্ন মানে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া, আর অবিচ্ছিন্ন মানে জুড়ে থাকা, লেগে থাকা। অবিচ্ছিন্ন করার কিছু পদ্ধতি আমরা জানবো এখন। এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এই দুটো সংখ্যাকে যোগ করে, মানে যখন আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে এই 2 ডিজিটের অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন করার বেসিক আমরা অনেক তো আমরা এখন যেটা শিখবো সেটা বেসিক সম্পর্কে ক্লিয়ার হওয়ার চেষ্টা করতেছি আমরা। এদিকে বিশেষ খেয়াল রাখবো যে অনেকে মুখস্থ করে এখান থেকে 0.5 কমিয়ে এখানে 0.5 বাড়িয়ে ফেলি। কেন 0.5 কমলো আর কেন বাড়লো সেটার ব্যাখ্যা আমরা অনেকেই জানি না, জানার চেষ্টা করব। এখানে আমরা 49, এখানে দেখতেছি 50, এই 2 ডিজিটকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দেব, তাহলে 49 যোগ হচ্ছে 50, এটা যোগ করলে আমরা যেটা পাচ্ছি এখান থেকে দেখো পাওয়া যাচ্ছে 99 পেয়েছি আমরা। এই 99 যে ডিজিটটা তুমি পেলে, যে সংখ্যাটা তুমি পেলে 2 ডিজিটের, একে তুমি 2 দিয়ে ভাগ করলে, কারণ এদের দুইজনের সংমিশ্রিত একটা মান তোমার লাগবে। 2 দিয়ে ভাগ করলে তুমি পাচ্ছ 49.5। তার মানে হচ্ছে এই যে সংখ্যাটা তোমার ছিল 49, এটাকে তোমাকে অবিচ্ছিন্ন করার জন্য একে লিখতে হবে 49.5। এই ডিজিটটা ছিল তোমার 50, এই 50 কে তোমাকে লিখতে হবে 49.5। তার মানে হচ্ছে আমরা যেটা লিখলাম এখন, এই 2 ডিজিটের সংমিশ্রণের মাধ্যমে নতুন যে ডিজিটটা পেলাম এটাকে বলা হয় অবিচ্ছিন্ন সেই মানটা। এই অবিচ্ছিন্ন মান যখন আমি এখানে লিখব, তার মানে আমার এই মানটা এখন আর 49 লেখা যাবে না, 49.5 লিখতে হবে। বেসিক হচ্ছে যেহেতু এখানে 0.5 বেড়ে গেল, তখন মূল যে মানটা দেওয়া ছিল আমার এখানে 45, এই মানটার ক্ষেত্রে যে হিসাবটা আমরা করি যে এখানে বেড়ে গেলে এখান থেকে আমরা এই মানটাকে এখন কমায় দিতে বাধ্য থাকব। শিক্ষার্থীরা আমরা ব্যাকে আসলাম ক্লাসে। তো আমরা এখন যেটা দেখতেছি যে আমাদের এখানে 45 থেকে 49 আছে, তার দুঃখিত ক্লাসটা কেটে দেওয়ার জন্য কথাগুলো আসলে বলার দরকার ছিল যে অনলাইনে কল দেওয়া নিষেধ ছিল। আবার কোনো শিক্ষার্থী যারা হুট করে অনেকদিন পর মনে করো যে স্যারের সাথে কথা বলার জন্য যান প্রাণ ফেটে যাচ্ছে, এখন মনে করো যে এখনই স্যারের সাথে কথা না বললে আমি দুনিয়া থেকে মনে হয় এখনই চলে যাচ্ছি, তারা আবার অনলাইনে কল দিয়ে স্যারের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছে। তো এই ধরনের আদুলে আদুলে ভালোবাসা এগুলো খুব আসলে ক্ষতিকর ব্যাপার এই আর কি। তো এই যে অনলাইনে একজন ফোন দিয়ে আমি স্যার আপনি কেমন আছেন, কতদিন আপনারা দেখি না, এই জিজ্ঞাসা করতেছে, অথচ আমার এই অনলাইনে ফোন দেওয়া নিষেধ। তা যাই হোক, সে পড়াশোনার জগতে আসতে যাচ্ছে, তাকে স্বাগত। ফোন দেওয়ার পরও একটু হলেও উপকার হয়েছে তার, আর আমার অনেকটা ক্ষতি হয়ে গেল, একটা ক্লাস চলতেছিল। যাই হোক, আমি দুঃখিত। তো তোমাদের ক্লাসটা আবার শুরু হচ্ছে, ঠিক আছে? আমরা একটু মনোযোগী হব সবাই, যারা জয়েন্ট ছিল আশা করি সবাই আবার আসবে। তোমরা একজনকে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে, অনেকে হয়তো বুঝতে পারেনি, কেটে গিয়ে তারা হয়তো অফলাইনে চলে যেতে পারে। যাই হোক, তো আমাদের অঙ্কটা ছিল হচ্ছে আমরা উর্ধ্বসীমা কেন তৈরি করলাম তার ব্যাখ্যা শুনতেছিলাম। তাহলে এখানে 0.5 বাড়লো, যেহেতু আমার মূল মানটা ছিল 49, 0.5 বেড়ে গিয়েছে,
তাহলে এখান থেকে 0.5 আমাদের কমাতে হবে। তাহলে এটা ছিল আগে 45, তাহলে এখান থেকে আমাকে কমিয়ে নিয়ে আসতে হবে 44.5। দেখো শিক্ষার্থীরা, তোমার মূল যে মানটা ছিল 45 যোগ হচ্ছে 49, এই যে ফলাফলটা, আর 44.5 যোগ 49.5 এই ফলাফলটা একই হতে হবে। অবিচ্ছিন্ন করব, কিন্তু মূল যে মানগুলো ছিল সেই মূল মান ঠিক রাখতে হবে। আর আরো একটা ব্যাপার আছে, অবিচ্ছিন্ন থেকে অনেক কিছু শিখার আছে। আরেকটা বেসিক শিখার হচ্ছে গণসংখ্যার এই ব্যাপ্তিতে যে মানটা দিয়ে শুরু হয়, এই যে 45 দিয়ে ব্যাপ্তি শুরু হয়েছে, এটাকে কখনো বাড়ানো যাবে না। 45 কে কখনো 46 লেখা যাবে না, তুমি কমাতে পারবে, এটাকে কমাতে পারবে, অনেক মান পর্যন্ত কমানো যাবে এটাকে, কিন্তু কখনো বাড়িয়ে লেখা যাবে না। যেমন 45 কে 45.5 এটাও লেখা যাবে না, 45.1 এটাও লেখা যাবে না। তার মানে হচ্ছে এই মানটাকে কমানো যাবে, কিন্তু বাড়ানোর কোনো সুযোগ নেই। মানে যে কোনো ব্যাপ্তি, যে কোনো শ্রেণীর ব্যাপ্তি, যে কোনো সীমা রেখাকে তুমি বাড়িয়ে লিখতে পারবে, কিন্তু কমিয়ে লেখার কোনো সুযোগ নেই। দেখো আমরা যে মানটা এখানে ছিল, আগে ব্যাপ্তি ছিল আমাদের 45, দেখো আমরা কিন্তু সীমানার এরিয়া বাড়িয়েছি। এখানে ছিল মানে এখানে আমাদের ছিল হচ্ছে 45, দেখো এখানে আমাদের সীমানা বেড়ে গিয়েছে। এখানেও দেখো সীমানা, মানে আগে যে সীমানাটা ছিল কিছুটা সীমানা আমরা বাড়ানোর চেষ্টা করেছি। তো এর মাধ্যমে আমরা যে বেসিক গুলো জানলাম, কয়েকটা বেসিক দেখো তোমাদের এখানে শেখানোর চেষ্টা করা হলো, যে অবিচ্ছিন্ন কেন করব, অবিচ্ছিন্ন করলে সুবিধা কি, এটা জানলাম। তারপরে হচ্ছে অবিচ্ছিন্ন করার পরেও আমাদের মূল মান ঠিক রাখতে হবে, এ সম্পর্কেও আমরা জানলাম, যে মূল মান যেটা ছিল সেই মানকে কখনোই বিচ্যুত করার সুযোগ তোমার নেই। তো আমরা এরপরের থেকে বেসিক গুলো কন্টিনিউ করে যাব। তাহলে এই মানটাও তোমরা জানো যে এই বেসিক দিয়ে শিখেছিলাম, তাহলে এটাও আসতেছে আমাদের 49.5, 54.5। এরপর আছে 54.5 মাইনাস, এটা পাচ্ছ 59.5। এরপর হচ্ছে এদিকে আসতেছি আমরা 59, এখানে চলে আসলো 5 মাইনাস 64.5। এরপরে হচ্ছে এখানে 64.5 মাইনাস 69.5, 69.5 মাইনাস 74.5। তো অবিচ্ছিন্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। এই অবিচ্ছিন্ন আমরা অলরেডি কমপ্লিট করলাম। এখন আমাদের গ্রাফ আঁকতে হবে। গ্রাফ আঁকার আগে ছক করতে হয়, ছকের পরে আমাদের গ্রাফ, গ্রাফের পরে আমাকে লিখতে হবে। ঠিক যেখানে গ্রাফ আঁকবো তার নিচ থেকে লেখার চেষ্টা করব আমরা। তো যেহেতু আমার গ্রাফ এখানে আমার এঁকে নিতে হচ্ছে, তো আমি গ্রাফ আঁকার চেষ্টা করতেছি, তোমরা আশা করি বুঝতে পারবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে গ্রাফের এরিয়া। এখানে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে উলম্ব ওয়াই অক্ষ ওয়াই, আর এটা হচ্ছে মূল বিন্দু, এখানে দিলাম হচ্ছে এক্স অক্ষ। দেখো এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে মূল বিন্দুগুলো আমি নিলাম, এখানে এটা বড় হাতের অক্ষর, এটাও বড় হাতের অক্ষর, এটাও বড় হাতের অক্ষর। বিন্দু কখনো স্মল লেটার দেওয়া যায় না, সব সময়ের জন্য বিন্দু বড় হাতের অক্ষর দিতে হয়। আরেকটা ব্যাপার জানবো যে কোন কোন স্কুলের শিক্ষকেরা বা কোন কোন শিক্ষার্থীরা আমরা খাতা যখন দেখি তখন দেখি যে তারা গ্রাফ অঙ্কনের সময় এভাবে ছক তৈরি করে, এভাবে এখানে লেখে এক্স ও, এখানে লেখে এক্স পূরক, আবার এটাকে লেখে ওয়াই ও, এখানে লেখে ওয়াই পূরক, এরকম লেখে কোন কোন শিক্ষার্থীরা, বা আমরা সারা শিখাই বিধায়ক শিক্ষার্থীরা জানে, এরকমও কোন কোন শিক্ষার্থীরা লেখে। এটারও ব্যাখ্যা আমাদেরকে এখন জানতে হবে, যে এটা আমি লিখবো না আদৌ লিখবো না। আমরা এখন থেকে আর কখনোই এরকম আকারে লিখতে যাব না, একটা চতুর্ভাগ নিয়েই আমরা কাজ করব। প্রশ্ন, স্যার কেন? পরিসংখ্যানে যে তথ্যগুলো নিয়ে আলোচনা করা হয় সেই তথ্যগুলো কখনো নেগেটিভ কোনো ছক হয় না। পরিসংখ্যানের তথ্য, পরিসংখ্যানে যে তথ্য বা উপাত্ত যে মানগুলো আমরা পাই, সেই মানগুলো নিয়ে আমরা যে সীমা নির্ণয় করি, সেগুলো নিম্নের মান 0 হতে পারে, কিন্তু 0 থেকে নেগেটিভ কোনো মান আসতে পারে না এক্স অক্ষ বরাবর যে মানগুলো আমরা পাচ্ছি। তো সুতরাং এই বাকি চতুর্ভাগগুলোতে প্রত্যেকটাতে ঋণাত্মক মান বিদ্যমান আছে, এজন্য বাকি 3 চতুর্ভাগে কখনো পরিসংখ্যানের ছক অঙ্কন করা হয় না। বিষয়টা আমাদের মনে রাখতে হবে। পরিসংখ্যানের তথ্য সংগ্রহ করা হচ্ছে, সাপোজ যদি তোমাকে বলা হয় যে আমাদের খুলনায়, মনে করো যে খুলনা যে হাই বিশ্ব রোড যেটা আছে, 0 পয়েন্ট থেকে যে রোডটা মনে করো চলে গিয়েছে যশোরের দিকে, 0 পয়েন্টে যশোর হাইওয়ে রোডে
তোমাদেরকে গণনা করতে বলা হচ্ছে যে হাইওয়ে রোডে কতগুলো তোমার দোকান, হাইওয়ে রোডের দুই পাশ দিয়ে কতগুলো দোকান আছে এবং সেই দোকানগুলো কিসের কিসের দোকান, কি কি ধরনের দোকান আছে জরিপ করতে বলা হলো, যেগুলোর ভাবে ডাটা সংগ্রহ করি। তুমি একটা দেখলে মুদিখানার দোকান, একটা দেখলে তুমি কাপড়ের দোকান, এরকম অনেক ধরনের দোকান তোমরা দেখতে পাবে। কোনটা মনে করো শুধু ফল বিক্রি করতেছে, এরকমও দোকান কিন্তু হাই রোডের পাশ দিয়ে, এমনি দোকান কম, এজন্য তোমাদের গণনা করতে বলা হলো, অল্পতেই গণনা করে শেষ করা যাবে। তো এরকম মনে করো কোনটা বালু সিমেন্ট এরকম কিছু ঘর দিয়ে দিয়েছে। তো বিভিন্ন ধরনের দোকান তোমরা খুঁজে পাচ্ছ হাইওয়ে রাস্তা দিয়ে যখন তোমরা গণনা করতে যাবে। তো কিন্তু এরকম কখনো হবে না যে -5টা দোকান, এরকম কখনো হবে না যে -7টা দোকান, এরকম কখনো হওয়ার সম্ভাবনা নেই। এজন্য তথ্য যখন সংগ্রহ করতে বলা হচ্ছে, সে তথ্যের ভিতরে কখনো নেগেটিভ কোনো মান আসতে পারে না, এই হলো একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে আমাদের এই বাকি 3 ঘরের ডাটা কখনোই কালেক্ট করা সম্ভব হয়ে ওঠে না, শুধুমাত্র আমরা পজিটিভ ঘরকে নিয়ে আলোচনা করি। এজন্য পরিসংখ্যানে তোমাদের বইয়েতেও দেখবা যে শুধুমাত্র প্রথম চতুর্ভাগ চিত্র এঁকে ক্যালকুলেট করা হয়েছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবগুলো চিত্র আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক জ্যামিতি যখন আমরা শিখি তখন করি। তারপরে হচ্ছে যদি বিন্দু পাতন করতে বলা হয় ছক কাগজে, তখন আমরা এই চতুর্ভাগ নিয়ে কাজ করি। কিন্তু যখন পরিসংখ্যান নিয়ে আমরা কাজ করব, তখন শুধুমাত্র প্রথম চতুর্ভাগের তথ্য উপস্থাপন করাটা শিখতে হবে আমাদেরকে। এখন আমরা প্রথম চতুর্ভাগের তথ্য উপস্থাপন শিখবো ইনশাল্লাহ। তো যেহেতু আমার এখানে ঘর নেই, আমি 5 ঘর অন্তর অন্তর কিছু ঘর কেটে নেওয়ার চেষ্টা করতেছি, তোমরা বুঝতে চেষ্টা করবে ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারবে। তো আমার এখানে ঘর আছে কতগুলো আমরা দেখে আসি, 1 2 3 4 5 6টা। আমরা একটা বেশি নিব সব সময়ের জন্য, 1 2 3 4 5 6 7। তো শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে যে ঘরগুলো হয়েছে, আমি এখানে ঘরগুলো বরাবর লিখেছি। এই আমাদের ঘরগুলো লেখা হলো, এটাকে আমরা জানি এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি নিয়ে কাজ করতে হবে। আয়তলিক অঙ্কনের জন্য 3টা জিনিস দরকার। এই ব্যাপ্তি হচ্ছে মূল ছকে ছিল, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই বরাবর আমি 5টা ঘর করে করে ছক করার চেষ্টা করতেছি তোমাদের দেখানোর জন্য। আমাদের সর্বোচ্চ মান আছে 20, তো 5 10 15, আমি আর 5টা ঘর নিলে আমি সর্বোচ্চ মানগুলো পেয়ে গেলাম। এখন দেখো আমরা মূল বিন্দু থেকে মান গণনা করতে পারতেছি না এখন। কেন? একটা কথা সবসময় মনে রাখবো, আমরা পরিসংখ্যানের ডাটা শুরু হয় 0 দিয়ে। পরিসংখ্যানের ডাটা গণনা করা শুরু করি আমরা এক্স অক্ষ বরাবর 0 দিয়ে। মনে করো যে তুমি প্রথম যে আরো যদি আমি হিসাব তোমাদেরকে বলি যে খুলনা আহসান আহমেদ রোডে সাপোজ গণনা করতে বলা হলো যে প্রথম বাড়িতে কয়জন চাকরিজীবী কয়জন বেকার, এরকম ডাটা করতে বলা হচ্ছে। তো এরকম মনে করো প্রথম বাড়ি ঢুকলে সেখানে পেলে 2 জন চাকরিজীবী 1 জন বেকার। 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বাড়িতে গিয়ে তোমরা ঢুকতে পারলে না, বাইরে গেটের কলাপসি গেট দেওয়া এবং কলিং বেল দিয়ে সব গেট খুলতেছে না, তার মানে তুমি ওই বাড়ির কোনো ডাটা তথ্য সংগ্রহ করতে পারোনি। তো তখন তুমি 3 নম্বর ঘরের ক্ষেত্রে লিখতেছো 0, কিন্তু মাইনাস কিন্তু লেখার সুযোগ নেই। এজন্য আমরা যে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম সেখানে মাইনাস কোনো মান আসে না, যার কারণে আমরা মাইনাস মান পাই না। আর যে পাই না যেহেতু ওই বিষয়টা এখন একদমই অফ থাকবে, আমরা প্লাস মান নিয়ে কাজ করব। তাহলে এই গণসংখ্যাগুলো হচ্ছে সেই মানগুলো যে প্রথম বাড়ি কয়জন চাকরিজীবী, মনে করো 5 জন, 5 জন উপরে উঠবে, 6 জন 7 জন 8 জন, কোনো বাড়ি 2 জন 3 জন, কোনো বাড়ি নাই, ব্যবসায়ী আছে সবাই, এরকমও হতে পারে। তো যাই হোক, আমরা এখন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি কিভাবে লিখবো সেটা দেখার চেষ্টা করব। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি নিব আর y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে কাজ করব। তাহলে গণসংখ্যাগুলো দেখতেছে আমাদের সর্বোচ্চ মান 20 আছে। তাহলে 5 ঘর নিলে 5 10 15 20, এর ভিতরে আমাদের পুরো মানগুলো কাউন্ট হয়ে যাচ্ছে, আমাদের খুব বেশি সমস্যা হচ্ছে না। তাহলে এখানে আমরা দিলাম 5, এখানে 10, এখানে 15, এখানে 20। তার মানে এখানে এর ভিতরে ছোট ছোট কয়টা ঘর আছে দেখতেই পাচ্ছ, 1 2 3 4 5, এরকম 5টা ঘর আছে। তো এইবার এক্স অক্ষ বরাবর নিশ্চয় অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, সেখানে আমরা দেখো এখানে লিখতেছি এখন 40। তো এক্ষেত্রে আমি কিছু বেসিক শেখানোর চেষ্টা করতেছি তোমাদের। তো যদিও তোমরা সবাই পারো, অনেকে মনে করতে পারে আয়তলেখ স্যার এত কি শিখাছে, তো পারি, হ্যাঁ অনেক কিছুই তোমরা পারো। আবার সহজ জিনিস সব থেকে আমরা বেশি ভুল করি, মুখস্থ বিদ্যায় পারদর্শী হওয়ার চেষ্টা করি। এই জন্য আমি তোমাদের একটু সহযোগিতা করতেছি যে তোমরা যেন বেসিক গুলো মনে রাখতে পারো। এই মানগুলো এভাবে লেখার চেষ্টা করব আমরা, 44.5
49.5, খাতাতেও তোমরা এভাবে লিখবে। এরপরে হচ্ছে 54.5, এরপরে হচ্ছে 59.5, 64.5, 69.5 আর 74.5। এখন শিক্ষার্থীদের একটা মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এভাবে লিখবো কেন, এভাবে লিখলে আমার সুবিধা কি আর অসুবিধা কি, সেই সম্পর্কে একটু প্রশ্ন জাগতে পারে। তো আমি এখন যদি বলি যে এভাবে লিখলে অসুবিধা কি আর সুবিধা কি, আমি দুটো তোমাদের একটু মুছে দেখাই দিই। তোমাদের যে ঘরগুলো থাকে যদি তোমরা এরকম লেখো, এখান থেকে লেখা শুরু করো যে 44.5, দেখো লিখতে লিখতে এই পর্যন্ত চলে গিয়েছো। তো 44-এর মান কিন্তু মূল বিন্দু থেকে এই পর্যন্ত। এই বেসিকটা আমি এখন শেখাবো, খুব সেন্সিটিভ কিছু বেসিক শিখতেছি আমরা, একটু মনে রাখবো তাহলে অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আমি 0 বিন্দু দিলাম, এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এটা হচ্ছে 5 ঘর। শিক্ষার্থীরা দেখো এটা 1 2 3 4 5, এরকম 5 ঘর অন্তর আমাদের দাগ দেওয়া থাকে। সবসময় মনে রাখবা কি বেসিক এখানে আসলে বিদ্যমান আছে। এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 1 একক, তাই এখানে 1 লেখা হয়, তখন এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আমরা 1 বুঝাই। এই মূল বিন্দু থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 2 একক, তাই আমরা এটাকে 2 লিখি। মূল বিন্দু থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 3 একক, তাই আমরা এখানে 3 লিখি। মূল বিন্দু থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 4 একক, তাই আমরা 4 লিখি। আর মূল বিন্দু থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 5 একক, তাই আমরা হচ্ছে 5 লিখি। তো আমরা যে তথ্যগুলো লিখেছি, আমরা যে তথ্যগুলো এখানে লিখেছি খেয়াল করো যে এখানে 0 থেকে এই পর্যন্ত যে তথ্যটা লেখা হয়েছে, সেই তথ্যটা লেখার পিছনে আমাদের মূল যে কারণ, সেই কারণটা হচ্ছে এখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে 1। তাহলে 1 এর মান দেখানোর জন্য আমি যে চেষ্টা করতেছি, তোমাদের খেয়াল করো মূল বিন্দু থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 1, তার মানে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 1। তাহলে 1 এর মান কিন্তু তার পিছনে থাকে, সামনে নয়। খেয়াল করবো আমরা 1 এর মান আছে এই অঞ্চলটা, এই অঞ্চলটা আছে 1 এর মান, এইখান থেকে এইটুক। 2 এর মান তার পিছনে থাকে, এই অঞ্চলটা হচ্ছে 2 এর মান, এই হলো 2 এর মানের অঞ্চল। এখন দেখো যদি তোমরা এইভাবে 44.5 লেখো, তাহলে যে সমস্যা দেখতে পাচ্ছ এই এরিয়ার ভিতরে 44.5 চলে যাচ্ছে। এবার এখান থেকে যদি তুমি এখন লেখো যে 44-এর পরে আছে কত 49.5, যদি এখান থেকে লেখা শুরু করো তাহলে এটাও সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে এক ঘরের মান আমাদের আরেক ঘরের ভিতরে চলে যাচ্ছে, এটা আমাদের বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আমাদের বুঝতেও অসুবিধা হয়ে যায়। এই জন্য এই মানগুলোকে আমরা এভাবে না লিখে পরামর্শ দিই শিক্ষার্থীদেরকে এইভাবে লেখার জন্য যে 44.5 এই দাগ বরাবর লেখার জন্য, এরপর হচ্ছে 49.5 এইভাবে লেখার জন্য, আর এরপরেটা হচ্ছে 54, এটা হচ্ছে 54.5। তার মানে হচ্ছে 44.5, 49.5, 54.5, 59.5, 64, তার মানে 4 9 4 এরকম ভাবে যাচ্ছে। তো শিক্ষার্থীরা আমরা খেয়াল করলাম যে কেন এভাবে লিখবো আর এভাবে লেখার যৌক্তিকতা কি, আর 44.5 এর মানটা কতটুক সেটাও আমরা জেনে গেলাম। আমার দেখো পরিসংখ্যানের ক্ষেত্রে একটা বেসিক আমরা খুব বেশি মনে রাখবো, সেই বেসিকটা হচ্ছে তোমার যে তথ্যগুলো ছকের ভিতরে আছে, যে তথ্যগুলো দিয়ে ছক শুরু হয়েছিল, তোমার তথ্য এখানে তোমাদের তথ্যের ছক শুরু হয়েছিল 45 থেকে 49। একটা কথা সবসময় মনে রাখতে হবে, তুমি যে গ্রাফটা তৈরি করবে সেই গ্রাফের ভিতরে 45 থেকে শুরু করে শেষে যে মানটা ছিল তোমাদের 70 থেকে 74, এভাবে এসেছিল 70 থেকে 74। এই যে মানটা নিচের সীমানা ছিল 45 আর ঊর্ধ্বের সীমানা ছিল 74, এই সম্পূর্ণ মানটা তোমার গ্রাফের ভিতরে মাস্ট বি থাকতে হবে, অন্তর্ভুক্ত থাকতে হবে। যদি গ্রাফের ভিতরে এই 45 থেকে 74 পর্যন্ত অন্তর্ভুক্ত থাকে, তখন তোমাকে বোঝা যাবে যে তোমার গ্রাফটা হয়েছে। এখানে অনেকে প্রশ্ন করে 40.5 লেখার সার্থকতা কি, এর জন্য 40.5 লেখার সার্থকতা আমরা সেই সার্থকতাটা দেখব। যদি তুমি এখন এখান থেকে লেখা শুরু করো 0 দিয়ে, প্রথমে মনে করো এখানে তুমি লিখলে 45 যদি এখানে লেখো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 45 বোঝাচ্ছে, কিন্তু 45 তোমার আয়তলেখের ভিতরে থাকার কথা ছিল, তার একটা গণসংখ্যা ছিল 4। তাহলে 45 কিন্তু যদি তুমি এখান থেকে এই পর্যন্ত 45 বোঝাও, তাহলে 45 এর মান এখান থেকে দাগ পর্যন্ত
কিন্তু তুমি ঘর দিচ্ছ এখান থেকে এরকম মনে করো 5 ঘর এখানে এরকম মার্ক করে দিচ্ছ, তার মানে 45 এর মান কিন্তু এই পর্যন্ত পড়ে যাচ্ছে, এই দাগ পর্যন্ত। ঘরে যে আয়তলেখ আঁকতেছো সেই আয়তলেখের ভিতরে কিন্তু 45 এর মানটা পড়তেছে না। খুব সহজ একটা বিষয় বোঝার চেষ্টা করব যে 45 এর মান যদি আমি এই দাগ বরাবর লিখি তাহলে 45 আমার আয়তলেখের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে না, কিন্তু আমাকে যে মানটা নিম্ন সীমা দেওয়া হয়েছিল 45, সেই 45 অবশ্যই আমার ছকে অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা অনেকেই এত সময় অঙ্কটা করা হয়ে যেত, আমি যে টুকটাক বেসিকগুলো তোমাদের জানানোর চেষ্টা করলাম এটা তোমাদের শিখার মানে দায়িত্ব, আর আমার জানানো তোমাদের দায়িত্ব। তাই আমি তোমাদের জানানোর চেষ্টা করলাম যে কেন এত সময় নষ্ট করে আমি এই কাজগুলো কেন তোমাদের এত জোর করে শেখানোর চেষ্টা করতেছি। এটার অর্থ হচ্ছে এখানে 45 কোনোভাবেই আয়তলেখ অঙ্কনের সময় লেখার সুযোগ নেই, কারণ যদি তুমি 45 লেখো 45 এর মানটা পিছনে পড়ে যাচ্ছে। একটু আগে আমি 1 2 3 দিয়ে সেই বেসিকটা শিখিয়ে এসেছি, এজন্য এখানে অবশ্যই 45 থেকে কম মান নিতে হবে। যদি কোনো শিক্ষার্থী মনে করে স্যার আমি 40 দিয়ে শুরু করব, তাও সে শুরু করতে পারবে, কিন্তু কোনোভাবেই কম মান লেখা বেশি মান লেখার সুযোগ নেই। এজন্য এখানে মূলত অবিচ্ছিন্ন করে এই মানটা সীমারেখা আমরা আরো বেশি কাছ থেকে নিই। তো শিক্ষার্থীরা দেখো 44 থেকে 49 সীমার গণসংখ্যা কিন্তু 4ই আছে, তাহলে আমরা উপরের দিকে 4 ঘর উঠবো। 4 ঘর উঠলাম, উঠার পরে এভাবে দাগ টেনে দেব 4 ঘরের মাথা থেকে, এই 4 ঘরের মাথা থেকে এভাবে দাগ টেনে দিলাম। এরপরে দেখতে পাচ্ছ যে এইবার 49 থেকে 54, এই দেখো অবিচ্ছিন্ন করার সুযোগ নেই। 49 থেকে 54, এই যে 49.5 থেকে 54.5, 8 ঘর। তাহলে এখান থেকে আমাদের এই বরাবর উঠতে হবে 8 ঘর, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 8 ঘর। 8 ঘরের সীমা রেখা টেনে দেওয়া হলো, এ হলো আমাদের 8 ঘর। এরপরে দেখতেছি আমরা যে 54.5 থেকে 59.5, 10 ঘর। 54.5 থেকে 59.5 এই পর্যন্ত যাচ্ছে 10 ঘর, তার মানে এই সীমা রেখাটা এই বরাবর যাচ্ছে আমাদের 10 ঘর। এই হলো 10 ঘরের সীমানা টানা হলো। এরপরে আমরা এখান থেকেও টেনে দেব। এরপরে দেখতেছি আমাদের 20 ঘর পর্যন্ত আছে, এরপরে আমাদেরকে 20 ঘর পর্যন্ত উঠতে হবে এখান থেকে এই পর্যন্ত, তাহলে 20 ঘর হচ্ছে সর্বোচ্চ, তার মানে একবারে 10 থেকে 20 চলে গিয়েছে, তাহলে সর্বোচ্চ সীমাটা এখান থেকে। তো এই পর্যন্ত আমাদের সেই 20 ঘরের মান ছিল। তোমরা দেখতে পাচ্ছ আমি একটু গাঢ় করে দেওয়ার চেষ্টা করতেছি যেন একটু হলেও বোঝা যায় যে 20 ঘর পর্যন্ত মানটা কি ছিল। এরপরে ছিল আমাদের 20 এর পরে ছিল 64.5 থেকে 59.5 ছিল 12 ঘর, তাহলে এরপরে হচ্ছে 12 ঘর, এ হলো 5 10, তাহলে 10 এর পরে আরো 2 ঘর যাচ্ছে, এ হলো 12 ঘর। তাহলে 12 ঘরের সীমানা দেওয়া হলো। এটা বেশ ইজি, কারণ অষ্টম শ্রেণী থেকে আমাদের শিক্ষার্থীরা এটার উপরে ধারণা নিতে নিতে এসেছে। এরপরে হচ্ছে 6 ঘর পর্যন্ত যেতে হবে, তাহলে 6 ঘর বলতে বোঝানো হচ্ছে এই পর্যন্ত 5 ঘর, এর উপরে আর একটা ঘর উঠতে হবে, এ হলো 6 ঘর। এখন কোন কোন শিক্ষার্থী এটাকে এভাবে দাগ দিয়ে দিয়ে দেয়, এভাবে দাগ দিতে পারো তোমরা, লম্বা করে করে 3-4টা দাগ দিয়ে দিতে পারো এভাবে, এই সীমানা বোঝানোর জন্য। এই যে কোন পর্যন্ত তোমার সীমানা কোথা থেকে এইভাবে লম্বা দাগ দিতে পারো। কেউ কেউ আবার অনেক শ্রম দেয় এর পিছনে, পেন্সিল কলম যা আছে সব এর পিছনে ব্যয় করে প্রচুর সময় নষ্ট করে ফেলে। তার ক্ষেত্রে এটা শেষ করে আসা অনেক কষ্টকর হয়ে যায়, কারণ জেনারেল ম্যাথে আমাদের অনেক অঙ্ক করতে হয়, তো সেক্ষেত্রে আমরা অনেক হিমশিম খেয়ে যাই। দেখো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের আয়তলেখের সীমানাটা থেকে কোথা থেকে কোন পর্যন্ত। দেখো আমাদের শেষ সীমানায় ছিল এখানে ছিল 74, আমরা 74.5 পর্যন্ত কাউন্ট করেছি। এজন্য বলা হয় বেশি কাউন্ট করা যাবে কিন্তু কম কাউন্ট করার কোনো সুযোগ নেই। এরপর হচ্ছে আয়তলেখে লেখা অঙ্কন লিখতে হবে। এরপরে লেখা ছকের পরে আমাদের লিখতে হবে যে ছক কাগজে, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, ছক কাগজের এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে, প্রতি 5 ঘরকে 5 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি এবং
অয় অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 5 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 44.5 পর্যন্ত, যেহেতু এখান থেকে এই পর্যন্ত এই মানগুলো আমাদের আছে কিন্তু কোনো ছক তৈরি করিনি আমরা, তো সেক্ষেত্রে তোমরা এরকম ভাঙা চিহ্ন দিতে পারো অথবা 2 দাগ দিয়ে এরকম 2টো দাগ এরকম দিয়েও কেটে দিতে পারো। তাহলে মূল বিন্দু থেকে 44.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে পূর্বের ঘরগুলো বিদ্যমান, বোঝানো হয়েছে। এই হলো বেসিক। তো আমাদের লেখাটা আমি লিখে দিলাম। এই এখন এখানে আমরা কিছু কিছু সময় মুখস্থ বিদ্যা লিখি, যেমন এক্স অক্ষের প্রতি 1 ঘরকে 1 একক, অয় অক্ষের প্রতি তখন আবার লিখি অয় অক্ষের প্রতি 1 ঘরকে 1 একক এরকম। কিন্তু যখন তোমাদের এরকম দেওয়া থাকে তখন তোমরা অনেকটা কুপকাত হয়ে যাও। সেটা কেমন? মনে করো 44.5 থেকে এবার আছে তোমাদের 51.5, আবার এখানে আছে এইবার 51.5 থেকে দেখো এবার ডিফারেন্স হয়েছে কত, দেখো এখানে কত ডিফারেন্স আসতেছে একটু ব্যাখ্যা করে দেখতে যদি আমরা চাই তাহলে দেখবো যে আমাদের ডিফারেন্সের মান এখন বেড়ে যাচ্ছে। দেখো এখানে কত ঘর পার্থক্য তৈরি হচ্ছে আমাদের একটা ঘর থেকে আরেকটা ঘরে। তো তখন যখন দেখবা যে এই মানের যে ব্যবধানটা তোমাদের এখানে তৈরি হবে, এখন কিন্তু অনেক বেশি মান ব্যবধান চলে আসছে 44, এবং এখানে যে মানটা আমরা দেখতেছি যে 51.5 থেকে যদি আমরা এখন 44.5 বাদ দিই তাহলে ব্যবধান হচ্ছে 7 করে। তাহলে এই যে 2 ঘর এর মাঝখানের ব্যবধান হচ্ছে আমাদের কত করে শিক্ষার্থীরা? 7 করে এখন ব্যবধান। তোমরা তো একটাই খুবই এক্সপার্ট, প্রতি 1 ঘরকে 1 একক, তখন 7 ঘরের মান আমরা কি করে লিখব? এটা কিন্তু শেখানোর জন্য আমাদের সময় নষ্ট করতে হয় যে যদি এরকম 7 ঘর ডিফারেন্স থাকে, একটা ঘরের থেকে একটা যদি 7 ঘর ডিফারেন্স থাকে তখন আমরা মানগুলো কিভাবে লিখব? আমরা তো 5 ঘর 1 ঘরকে একক লিখতে লিখতেই অভ্যস্ত, কিন্তু এখন উচ্চতর শ্রেণীতে এটা অষ্টম শ্রেণী পর্যন্ত মুখস্থ করার সুযোগ ছিল যে 5 ঘরকে প্রতি ঘরকে 1 একক ধরে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক এবং অয় অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 ধরে আয়তলেখ অঙ্কন করি। কিন্তু এখানে এরকম ধরনের মান দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে প্রশ্নে। সেক্ষেত্রে এরকম যদি মুখস্থ বিদ্যা কাজে লাগাই তাহলে আমাদের ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দেখো এই ক্ষেত্রে যদি তুমি লেখো যে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে, এবার এখানে আর 5 একক লিখবো না, কি লিখবো এবার? 5 ঘরের জায়গায় লিখবো 7 একক। যদি এরকম মাঝখানে ডিফারেন্স থাকতো, এরকম 7 না থেকে যদি ডিফারেন্সটা 9 ঘর থাকতো তাহলে তখন লিখতাম 9 একক। যদি এখানে 9 ঘর না থেকে 11 ঘর থাকতো তখন আমরা লিখতাম 11 একক, 11 একক। তার মানে আমার ভুল আর কোনো সম্ভাবনা নেই। আমরা তখন আর প্রতি ঘরের মান এইভাবে হিসাব করে দিতে যাব না। এমনকি যদি কমও থাকে সেটা আবার কেমন? মনে করো এখানে তোমার ডিফারেন্স আছে এরকম যে এখানে আছে মনে করো 45 থেকে এখানে আছে 46, খেয়াল করে দেখো। এবার এখানে এবার আছে 47 থেকে সরি 46 না, একটু বাড়াই দিই তাহলে 45 থেকে দিলাম মনে করো 48। এবার এখানে আছে এবার 49 থেকে শুরু। তো শিক্ষার্থীরা এবার খেয়াল করো, এবার ডিফারেন্স আসতেছে কত করে? দেখো এইখানে ডিফারেন্স কত করে পাচ্ছি আমরা? তাহলে 9 বিয়োগ হচ্ছে 49 থেকে যদি আমরা এটাকে বাদ দিই তাহলে আমাদের এবার ডিফারেন্স আসতেছে 4 করে করে।
দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার আমাদের 4 করে করে ডিফারেন্স আসতেছে, তখন আমরা কি করব? আমরা তো শিখেছি 5 ঘর সমান 5 একক লিখতে, এইবার তো 4 ঘর আসছে, তখন আমরা কি লিখবো? 1 ঘর সমান 1 একক লেখার তো সুযোগ নেই। আসলে 1 ঘরের মান তো আর 1 একক নেই, এখন 4 ঘর। 4 ঘর আসতে পারে, 3 ঘর আসতে পারে, 2 ঘর আসতে পারে, যখন যত ঘরই আসুক না কেন তোমরা এই লেখাটা কমন রাখবে। এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে, প্রতি 5 ঘর, এই বেসিকটা একদম কমন। 5 ঘর সবসময় এখানে আমরা জানি 5 ঘরই থাকে, 5 ঘর অন্তর অন্তর আমরা লিখি, এটা ফিক্সড। এই 5 ঘরটা হচ্ছে ফিক্সড, কিন্তু পরে যে মানটা, এই মান যখন যা আসবে, আমার এখানে 5 করে ডিফারেন্স আসছে, তাই আমি 5 একক লিখছি। যদি তোমার 4 আসতো তখন তোমরা লিখতে 4 একক, যদি 3 ঘর ডিফারেন্স আসতো তখন লিখতে তোমরা 3 একক, যদি 7 ঘর ডিফারেন্স আসতো তোমরা তখন লিখতে 7 একক। তার মানে আমি যে নোটটা দিলাম এটা তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে ইনশাআল্লাহ। তো এই জন্য এই কথাটা মনে রাখা খুবই দরকার যে এখানে কেন স্যার 5 ঘর সমান 5 একক লিখেছে। এই 5 ঘর কিন্তু চেঞ্জ করার সুযোগ নেই, এই মানটা যখন যত ডিফারেন্স আসবে এখানে ঠিক ততটা লিখে দেব, তখন আমার নতুন কিছু শেখার মানে দরকার হবে না, আমার এই এক বেসিকই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর গণসংখ্যা বরাবর যে মানগুলো লিখেছি, যে একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 40.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে পূর্বের ঘরগুলো বোঝানো হয়েছে। তো শিক্ষার্থীরা এর মাধ্যমে আমরা আয়তলেখ অঙ্কনটা শিখলাম, যে আয়তলেখ অঙ্কন করতে গেলে কি কি লাগে, লেখাটাও লিখে দেওয়া হলো। আমি আশা করি যে তোমাদের সকল বেসিক তোমরা টুকটাক করে নোট করে নিয়েছো এবং তোমাদের অনেক কাজ লাগবে ইনশাআল্লাহ। এই আর কি, যে 7 ঘর যদি আসতো তখন এখানে কি লিখতাম, ডিফারেন্স যদি আসতো 7 ঘর 7 একক 5 একক, এটাও এখন ক্লিয়ার হয়ে গেল যে মানে 5 না থেকে অন্য কোনো মান যদি আসে তখন আমাদের 10 ঘর যদি আসতো তাহলে কি লিখতাম শিক্ষার্থীরা, সেটা আবার কেমন, মনে করো এখানে আছে 40 থেকে, এখানে আছে যে আমাদের 40 থেকে আছে মনে করো আমাদের এখানে 49, আবার আছে 50 থেকে মনে করো 59। দেখো এবার 10 করে ডিফারেন্স, তখন আমি কি লিখতাম, 5 ঘর সমান এখানে লিখতাম 10 একক, এখানে আর 5 না লিখে লিখতাম 10। 5 ঘর সমান মানে প্রতি 5 ঘরের মান 10, তার মানে প্রতি ঘরকে 2 একক ধরে। এটা তো 5 আর 10 এর জন্য আমরা ভালো লিখতে পারি, যখন 7 থাকে, যখন 11 থাকে, যখন 13 থাকে, তখন তো প্রতি 5 ঘরকে 2 একক লেখার সুযোগ থাকে না। তখন তুমি কি করবে, তখন তোমার এই যে লেখাটা নিয়ে খুব পেরেশানি হয়, তখন লেখাটা ভুল হয়ে যায়, আমাদের মার্ক কর্তন হয়ে যায়। এই জন্য লেখার মার্ক যেন কোনোভাবে ভুল না হয়, এবং এখানে তুমি যে সতর্কতার সাথে লিখতেছো তোমার খাতাটা, সেক্ষেত্রে তোমার যৌক্তিকতার পরিচয় দিলে। তো আমরা প্রথমে আয়তলেখ শিখলাম, আয়তলেখে যত বেসিক শিখলাম সকল বেসিক দিয়ে আমরা এখন পরে আরেকটা বেসিক শিখবো, অজীব রেখা অঙ্কন করা। অজীব রেখা কিভাবে আঁকতে হয়, অজীব রেখা শব্দের অর্থ কি সেটা আমরা এখন জানবো। অজীব রেখার তোমরা একটা পরিচয় জানতে, যেটার নাম ছিল ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা যার নাম, অজীব রেখাও ঠিক তার নাম। এই অজীব রেখা যাকে বলে, ক্রমযোজিত গণসংখ্যাও ঠিক তাকে বলে। তো আমরা এখন অজীব রেখা সম্পর্কে জানবো ইনশাল্লাহ, অজীব রেখার বেসিক সম্পর্কেও জানবো। দেখো শিক্ষার্থীরা, অজীব রেখা আঁকতে গেলে কি কি দরকার সে সম্পর্কে আমরা এখন জেনে যাব ইনশাল্লাহ। তো আমি সবটা আবার মুছে ফেলি। অজীব রেখা অঙ্কন 3টি কলাম প্রয়োজন। 1 নাম্বারটা হচ্ছে ব্যাপ্তি, 2 নাম্বারটা হচ্ছে গণসংখ্যা, আর 3 নাম্বারটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই একভাবে করা যায়, আবার অবিচ্ছিন্ন করেও করা যায়। যদি এটা একটা ওয়ে, আরেকটা ওয়ে হচ্ছে অবলিক দিয়ে যদি আমি লিখি। 1 নাম্বার হচ্ছে ব্যাপ্তি, 2 নাম্বার হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, 3 নাম্বারটা হচ্ছে গণসংখ্যা, 4 নাম্বারটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা।
ক্রমযোজিত গণসংখ্যা। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অজীব রেখা অঙ্কনের জন্য এখানে কলাম 3টি প্রয়োজন, আর এইটা যদি লেখো তোমরা তখন তোমাদের লিখতে হবে 4টি প্রয়োজন। এই অবিচ্ছিন্ন করেও অজীব রেখা অঙ্কন করা যায়। তো আমরা প্রথমে শিখবো বেশি সহজটা, যেহেতু প্রথম শিখতেছি আমরা। তাহলে এখানে ব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, তিনটাই ছক তোমাদের সাথে পরিচিত। তো একই ছক দিয়ে আমরা করব অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। এই অজীব রেখা না লিখে পরীক্ষায় কখনো কখনো এটাও নাম আসতে পারে যে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, তখন এই একই সারণী, নামটা যদি চেঞ্জ করে দেয় তখন আমাদের মনে রাখতে হবে যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী কোনটা, এটা এই একই জিনিস। ক্রমযোজিত গণসংখ্যা যাকে বলে অজীব রেখাও ঠিক তাকে বলে। তো আমরা এখন ছক করে ফেলি, আমাদের 3টে ছক লাগবে। এখানে হচ্ছে প্রথমটায় নাম, শ্রেণী ব্যাপ্তি, এরপরে হচ্ছে গণসংখ্যা, এরপরটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো প্রথমে শ্রেণী ব্যাপ্তি আমাদের দেওয়া ছিল, আমাদের মনে আছে 45 থেকে 49, এরপরে 50 থেকে আমরা জানি যে 54, 55 থেকে আমরা জানি 59, 60 থেকে জানতেছি 64, 65 থেকে 69, এবার 70 থেকে ছিল 74। এইগুলো ছিল হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি। আর গণসংখ্যার মানগুলো ছিল 4, 8, 10, 20, 12, 6, 10, 20, 12, 6। তো শিক্ষার্থীরা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দেখো শ্রেণী ব্যাপ্তি বানানটা রস্যিকার ব্যবহার করা হয়। যাই হোক শ্রেণী ব্যাপ্তি, তো দেখতে পাচ্ছি আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা, এটা ক্রমযোজিত গণসংখ্যা, এটা তোমরা এখন পরিচিত, তোমাদের শেখানো হয়েছে 4, এবার হচ্ছে 8 আর 4 12, 12 আর 10 22, 42। আচ্ছা শিক্ষার্থীরা খেয়াল করো, তো অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। তো শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, তো এখানে এই তথ্যগুলো তোমাদের এখন পরিচিত। এখন আমরা বেশি সময় নিব না, এখন আমরা সামনের দিকে যাব, যে আমাদের যা যা দরকার সবই আমরা এখানে পেয়ে গেছি। তাহলে আমাদের ছক তৈরি করতে হবে। অজীব রেখা এই যে ক্রমযোজিত গণসংখ্যার উপর ডিপেন্ড করে, এটা আছে গণসংখ্যা। দেখো সর্বোচ্চ আছে 60 ঘর, 60 ঘর পর্যন্ত তোমাকে উঠতে হবে এখন। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, মূল বিন্দু ওয়াই অক্ষ। শিক্ষার্থীরা দেখো এখানে আমরা প্রত্যেক ঘরকে, যেহেতু আমাদের 60 ঘর পর্যন্ত গণসংখ্যা নিয়ে উঠতে হবে, তাহলে এখানে ধরলাম 10, এখানে 20, 30, 40, 50, 60। এরপরে দেখো নিচের দিকে যে মানগুলো ছিল, নিচের মানের যে ব্যাপারটা এইবার খেয়াল করো। এবার তো আমি অবিচ্ছিন্ন করিনি, এখন স্যারের কাছে পৌঁছো, স্যার এইবার আপনি কি করে অঙ্কন করেন এটা একটু দেখার দরকার আছে। তো দেখো আমি এক্ষেত্রে অবিচ্ছিন্ন করিনি, তো অবিচ্ছিন্ন না করে যে কাজটা এখানে করা হচ্ছে, এই যে মানটা আমি তোমাদের আগের ক্লাস লেকচারে বলেছি, আগের অঙ্কটা করার সময় বলেছি যে এখান থেকে আমরা কমাতে পারবো কিন্তু বাড়ানোর কোনো সুযোগ নেই। তো যখন আমরা এই অজীব রেখা অঙ্কন করা শিখি তখন এই যে মানটা ছিল 45, এই মান থেকে আমরা এক মান কম ধরি। সেটা কেমন তার ব্যাখ্যাটা দেখার চেষ্টা করব আমরা। এই মানটা আমরা এক মান কম ধরার চেষ্টা করি। তাহলে এখানে যখন আমরা লিখতেছি দেখো
লিখতেছে হচ্ছে আমরা 44, ডাইরেক্ট এক মান ডিরেক্ট কম নিয়েছি, আমরা এক মান ডিরেক্ট কম নিয়েছি, তাহলে এখান থেকে এক কমে গেছে আমাদের, কমে যাওয়ার কারণে এই এক থেকে আমরা এখন নিচ্ছি কোন পর্যন্ত, 49 পর্যন্ত। তাহলে এইবার অজীব রেখা অঙ্কনের বেসিক হচ্ছে ঊর্ধ্বসীমা দিয়ে উঠতে হয়, ঊর্ধ্বসীমা দিয়ে উঠতে হয়, এটা হচ্ছে অজীব রেখার মূল বেসিক। অজীব রেখা অঙ্কনের সময় ঊর্ধ্বসীমা দিয়ে উঠতে হয়। তো আমরা এখন ঊর্ধ্বসীমা দিয়ে উঠবো। আমাদের এখানে ঊর্ধ্বসীমা দেখতেছো 49, 54, 59, 64, 69, 74। এখন যেহেতু ঊর্ধ্বসীমা দিয়ে উঠতে হবে, তো ঊর্ধ্বসীমাগুলোকে আর তো ভেঙে লেখা যাবে না। শিক্ষার্থীরা খেয়াল করো, খুব মানে দারুণ একটা বেসিক আছে এখানে। এই ঊর্ধ্বসীমাগুলো দিয়ে আমাকে উঠতে হবে, মানে উপরের দিকে উঠতে হবে গণসংখ্যার এই মানগুলো পর্যন্ত। তাহলে ঊর্ধ্বসীমাগুলোকে ভাঙার কোনো সুযোগ নেই। তো আমরা একে ভাঙতেছি না, না ভেঙে পূর্ণ সংখ্যা দিয়ে লিখতেছি। তাহলে পূর্ণ সংখ্যা দিয়ে লিখবো আমরা, যেহেতু এই মান দিয়ে আমাদের উঠতে হবে। তাহলে প্রথমে আছে 49, এরপরে 54, 54 পরে আছে 59, তারপরে 64। দেখো এখানে দশমিক না থাকার কারণে খুব বেশি এপাশ ওপাশ ঘরে যাচ্ছে না। এরপরে হচ্ছে 69, এরপরে হচ্ছে আমাদের এখানে কোন পর্যন্ত ঊর্ধ্বসীমা উঠবে, 74 ঘর পর্যন্ত। তোমাদের মনে আছে মনে হয় যে এই 45 থেকে 74 আমার সীমার ভিতরে থাকতে হবে। দেখো এখানে আমি শুধুমাত্র একটা মান বেশি নিয়েছি, আর যেতে এই পর্যন্ত 49, তাহলে এরপর থেকে দেখো 54 পর্যন্ত যে মানগুলো, আমাদের কোনো ঘর কিন্তু এক্ষেত্রে গ্যাপ হয়নি, ফলাফল সবকিছু এর ভিতরে বিদ্যমান বোঝানো হয়েছে। এখন আমাদের এই 44 যে মানটা আমরা কাউন্ট করেছি এক, এখন প্রশ্ন করতে পারো স্যার এর জন্য আলাদা কোনো ঘর করে দেখানো লাগবে না? না, আমরা এক কম নিয়ে আমাদের মূল মানগুলো এর ভিতরে কাউন্ট করেছি। দেখো এখান থেকে 44 গণনা শুরু, এই যে এখান থেকে 44 তো এই পর্যন্ত, দাগ পর্যন্ত, কিন্তু 45টা এই মানের এই ঘরের ভিতরে 45-এর মান পড়ে গিয়েছে। আমরা জানি যে এইখান থেকে এই পর্যন্ত যে মানটা, এই পর্যন্ত মানটা হচ্ছে 44। যেহেতু আমার 45 দিয়ে যাত্রা শুরু হয়েছে আমার মানটা, তাহলে 45 অবশ্যই আমার গ্রাফের ভিতরে থাকতে হবে। এক কথায় 45 থেকে 74 পর্যন্ত তুমি যে রেখায় অঙ্কন করো না কেন, তোমার মূল চিত্রে ওই এরিয়াটা থাকতে হবে। এই হলো মূল কথা। মানে কাউকে এক কথায় উত্তর দেওয়ার অর্থ হচ্ছে যে এই 45 থেকে 74 পর্যন্ত সকল মান আমার গ্রাফের ভিতরে থাকবে, এগুলো এক কথায় উত্তর। এখন দেখো 45 থেকে যেহেতু আমাদের মানটা আমি এখান থেকে নিয়েছি এই সীমানা, তাহলে এই ঘর বরাবর উপরে যাচ্ছে 4 ঘর। আমরা প্রত্যেক ঘরের মানকে এখন উপরে অক্ষ বরাবর দেখো, প্রতি যে 5 ঘর ছিল 5 ঘরকে 10 লিখেছি, প্রতি 5 ঘরকে এখন 10 10 করে কাউন্ট করেছি। তাহলে যে মানটা থাকবে সেই মানের জন্য তার অর্ধেক পরিমাণ ঘর আমরা যাব। তাহলে এখানে 4 ঘর আছে, তাহলে 49 বরাবর আমরা এখানে 4 ঘরের অর্ধেক পরিমাণ ঘর উঠবো, 2 ঘর পর্যন্ত উঠবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত সেই সীমারেখা পেলাম। এগুলোকে এখন আর এইভাবে দেওয়া যাবে না, একটা গোল দিয়ে এরকম ভরাট করে একটা পুটা মানে পয়েন্ট করে রাখতে হবে। এরপরে 54 দিয়ে আমাকে 12 ঘর পর্যন্ত যেতে হবে, 12 ঘর মানে 6, এই 12 ঘর মানে 6 ঘর যেতে হবে। 54 দিয়ে এখন এই হলো 5 ঘর, এই হলো 6 ঘর। এখন এরপরে যেতে হবে আমার 22 মানে হচ্ছে 11 ঘর। তাহলে 59 দিয়ে আমাকে উঠতে হবে 11 ঘর পর্যন্ত, এলো 5 10 11 ঘর পর্যন্ত আমি উঠলাম, এখানে একটা গোল্লা দিয়ে রাখলাম। এরপরে দেখতে পাচ্ছ যে 64 দিয়ে ঊর্ধ্বসীমা দিয়ে উঠতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, ঊর্ধ্বসীমা দিয়ে উঠতে হবে, এটা ক্রমযুক্ত অজীব রেখার বৈশিষ্ট্য। তাহলে 64 দিয়ে উঠতে হবে আমার 42 ঘর। 42 ঘর মানে 21 দুগুণে 42, তাহলে 21 ঘর পর্যন্ত আমরা উঠবো। এ হলো 5 10 15 20 21 ঘর পর্যন্ত আমরা এখানে উঠলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে 21 ঘর, এই যে দেখো মিলে যাচ্ছে 42, এর 40, এই বরাবর 40, 40 আর 2 42, কারণ প্রতি ঘরে মান 2 ছিল। এরপর আমাকে উঠতে হবে 54 ঘর। তাহলে আমরা জানি 27 ঘর পর্যন্ত উঠলে আমরা 54 পেয়ে যাব। তাহলে এই এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা যে 54 ঘর কোথায় পাওয়া যায়, তাহলে এখান থেকে উঠতে হবে 5 27 ঘর, 5 10 15 20 25। এখানে দেখো 27 ঘর মানে এর থেকে আরেকটু কম, যে এই পর্যন্ত যাচ্ছে, এই আর কি। তো মানে হচ্ছে 27 ঘর মানে আমরা তো পাচ্ছি এখানে জোড়া জোড়ায় ঘর। তাহলে 28 ঘর এবং 27 ঘর যে মাঝখানটা পাচ্ছ তোমরা, মনে করো এই বরাবর এই পর্যন্ত পাচ্ছ যে 5 ঘরকে তোমরা হিসাব করতেছো 2 করে করে মনে করো হিসাব করতেছো 2 4 6 8 10। এখন আমাদের মনে করো 40-এর পরে আমাদের যেতে হবে কয় ঘর পর্যন্ত, 27 ঘর পর্যন্ত। তাহলে এই পর্যন্ত গেছে আছে 20 ঘর। তাহলে 20 ঘর আছে এই 20 22 24 26, এ হলো 27 28 30, এ হলো বেসিক।
এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের ভুলগুলো কোনোভাবে না হয়ে যায়। তো শিক্ষার্থীরা এরপর আমাদের যেতে হবে 60 গড়। 60 গড় মানে বুঝতেই পারতেছো যে এই 74 দিয়ে একদম শেষ সীমানায়। অজিব রেখার ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি, যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল মানে 45 যে মানটা, সেখান থেকে রেখাগুলো যোগ করা হয় এভাবে পয়েন্টগুলো দিয়ে যোগ করে দেব আমরা। এই যোগ করে বিন্দুগুলো স্কেল দিয়ে দিয়ে আমরা যোগ করব, যোগ করে করে আমরা সেই সীমা পর্যন্ত যাব। এটা হচ্ছে অজিব রেখার এরিয়া। এখন এটাকে তোমরা আমি যেভাবে বলেছিলাম একটু আগে এভাবে মার্ক করে দিতে পারো যে এই এরিয়াটা হচ্ছে অজিব রেখা। এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি, এই সীমানা বরাবর উঠছে উঠছে নামছে উঠছে নামছে, এই বরাবর দেখাতে পারো। এগুলো হচ্ছে অজিব রেখা। এই হলো অজিব রেখার এরিয়া। তো আমরা এত সময় শিখলাম যে অজিব রেখা কিভাবে আঁকতে হয়। তাহলে যে মানটা ঠিক থাকবে তার এক মান কম নেব, নিয়ে এইভাবে এই বরাবর উল্টা এল এইভাবে লেখার চেষ্টা করব। দেখো 74 এইভাবে থেকে শুরু করে এখানে এসে শেষ। তাহলে এখানে 74 গিয়ে শেষ হয়েছে, সেখানে ছিল সর্বোচ্চ গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা, তার মান ছিল 60। এখন লেখাটা কি লিখবো? লেখা লিখবো এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তির ঊর্ধ্বসীমা। সব কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তির ঊর্ধ্বসীমা নিয়ে এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজিব রেখা অঙ্কন করা হলো। মূল কথাটা লেখা হলো, এরপরে লিখবো ব্যাখ্যা কি। এখানে এই থেকে এই মান পর্যন্ত বোঝাতে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করেছি, এটা লিখতে হবে। আর কি লিখতে হবে? যে ঘরের মান, যেখানে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘর সমান 5 একক এবং অয়ক্ষ বরাবর প্রতি 5 ঘর সমান 10 একক ধরে মূল বিন্দু থেকে 5 একক ধরা হয়েছে, 5 একক ধরা হয়েছে এবং মূল বিন্দু থেকে 44 পর্যন্ত বিদ্যমান বোঝাতে 44 পর্যন্ত ঘরগুলো বিদ্যমান বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই হলো বেসিক। তো আমরা সম্পূর্ণটা লেখা শেষ করলাম। এই হলো অজিব রেখা শিখলাম আমরা। তাহলে ছক কাগজে এক্স অক্ষ বরাবর নিয়েছি শ্রেণী ঊর্ধ্বসীমা। এটা এতটা লেখায় যে নিচে যে মানগুলো লিখেছি আমি, এক্স অক্ষকে এত ধরা হয়েছে, ওয়াই অক্ষকে এত ধরা হয়েছে,
এই অজীব রেখার ক্ষেত্রে এই লেখাগুলো বইতেও খুব বেশি লিখিনি, কম লিখেছে, কিন্তু তোমরা লেখার চেষ্টা করবে। বইতে আবার রেফারেন্স দেওয়ার দরকার নেই, স্যার বইয়ের আর লিখিনি আমরা লিখবো কেন, তোমাদেরকে লিখতে হবে, কারণ তোমার খাতার মান যদি তুমি ভালো করে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই লেখাগুলো লিখতে হবে। তবে আটপিস করে লেখা যেতে পারে, যেমন এখানে কিছু লেখা কমানো যেত, যে সব কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘর সমান 10 একক ধরে শ্রেণীর ঊর্ধ্বসীমা, এরকম কিছু লেখা কমানো যেত। আগেরটার সাথে তোমরা মিল করে ওটাকেও লিখতে পারো, একই লেখা, শুধু এখানে আমরা অতিরিক্ত লিখেছি কি যে ক্রমযুক্ত গণসংখ্যা এই বরাবর, আর এই বরাবর নিয়েছি আমরা শ্রেণীর ঊর্ধ্বসীমা। তো শিক্ষার্থীরা আজকে আমরা দুটো বেসিক শিখলাম, সেটার ভিতরে হচ্ছে প্রথম দুটো বেসিক আয়তলেখ এবং অজীব রেখা।